গত কয়েকদিন ধরে কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ থেকে রাজনৈতিক অঙ্গন এবং সেই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় এই ইস্যুটি। উদ্ভূত পরিস্থিতিতে আজ বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে প্রধান উপদেষ্টা। চলমান রাজনৈতিক সংকটের সমাধান আসবে কি এই বৈঠকের মধ্য দিয়ে? এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফার্নাস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। রাজনৈতিক সংকট ও সমাধানের পথ, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির প্রতিনিধি দল, এবং বৈঠক শেষে যেমনটি আসলে বিএনপির তরফ থেকে জানানো হলো যে বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, তবে ডিসেম্বরে নির্বাচন এবং 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিএনপি অনড় অবস্থানে রয়েছে এখনো। কি মনে করেন এই বৈঠকের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে যে আমরা সংকটগুলো দেখছি তার একটা সমাধানের পথ তৈরি করতে পারবো কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক ডক্টর সিদ্দিকুর রহমানকে শুভেচ্ছা। আসলে সংকটটা কেন সৃষ্টি হলো? এই সংকটটা সৃষ্টির কথা ছিল না। তার কারণ সারা আন্দোলনকারী সমস্ত গোষ্ঠীগুলি তাদেরকে সমর্থন দিয়ে এই মাত্র 9-10 মাস আগে দেশ পরিচালনার দায়িত্ব দিল। 9-10 মাসে কি হলো? যে প্রধান উপদেষ্টাকে অভিমান করতে হবে, বলতে হবে আমি চলে যাবো, আমি থাকবো না, আমি পদ। কেন? এ কি ছেলে খেলা? মামার বাড়িতে গিয়েছি, মামি ভালো মতো মাছের টুকরোটা ভালো দেয় নাই, পেটি দেয় নাই, ইলিশের ডিম ছিল না, তার মধ্যে আমি চলে যাচ্ছি নানার বাড়ি থেকে রাগ করে বাপের বাড়ি। তাই একটা দেশে একটা মহা সংকটকালীন সময় পার করার পর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন উনি যদি উনার পছন্দের লোকজনকে উনার উদ্দেশ্য পরিষদে যদি উনি বসান, তারা তো অযোগ্য হয়, তাদের দায়ী কি আমরা? দেশের মানুষ দায়ী? তার এই উদ্দেশ্য পরিষদে অনেকে বিদেশি আছে, যাদের এই দেশের সাথে কোনো সম্পর্ক ছিল না, তাদেরকে নিয়ে এসে উনি বসিয়েছেন, যা ইচ্ছা তাই উনি করেছেন। তারপরেও তো রাজনৈতিক দলগুলি আমরা অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছি। এই সংকটটা সৃষ্টি তার সৃষ্টি, শুরু থেকে উনি সৃষ্টি করেছেন। সেই সমর্থনে আসলে ভাটা কেন পড়ল? ভাটা পড়েনি তো এখন পর্যন্ত। আমরা ভাটা এখন পর্যন্ত আমরা বলি, এখন পর্যন্ত বলি যে প্রধান উপদেষ্টা থেকে এই সরকারের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে, যেটা আমাদের মাঝে যে গুঞ্জন আমরা শুনেছি জনাব হাবিবুর রহমান হাবিব, যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব হয়েছে, সরকার সৃষ্টি করেছে। আমাদের সাথে তো আমরা তো সরকারের সাথে সৃষ্টি করি, সরকার নিজেই করে। সরকার একটা পক্ষটা আনতে যাচ্ছে। যেমন প্রধান উপদেষ্টা আজকে যে কাজটা করেছেন, গতকাল থেকে যে গুঞ্জনটা, যে আমাদের যে লজ্জার ব্যাপারটা, একটা কি হচ্ছে আজকে, কি হচ্ছে নাকি? এটা কি বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য কি আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম? বাংলাদেশ শাহবাগ মার্চ ফর ইউনুস, আজীবন ক্ষমতা থাকতে হবে, 5 বছরের জন্য তাকে ক্ষমা দিতে হবে। এই যে রাজনৈতিক দলগুলির কোনো নিয়ম কানুন কিচ্ছু নাই, এটাকে মগের মূল্য, মগের মূল্য এটা একটা দেশ। যে এইসব কেন হচ্ছে উনি বলতে পারেন না যে আমার জন্য এগুলো করবে না? উনি ছাত্রদেরকে দিয়ে দল গঠন করালেন, সেই ছাত্র দল বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোর্টের বিরুদ্ধে অবস্থান নেয়। এটা কি পৃথিবীতে কোনো দেখেছেন এইরকম বৈষম্য, এইরকম অবস্থা? পৃথিবীতে অনেক দেশে আন্দোলন হয়েছে, আমরাও এই দেশে 90 সালে আন্দোলন করেছিলাম। সে আন্দোলন করার মধ্যে পরে আমরা উপদেষ্টা হতে যাইনি, ওদের বানাতেও যায়নি। এই 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 প্রধান উপদেষ্টা এই ছেলেদেরকে নষ্ট করলো। এদের একটা ভবিষ্যৎ ছিল, আজকে এরা কোথায় যাবে, দাঁড়াবে কোথায়? একটা রাজনৈতিক দল করে এত সহজ? একটা রাজনৈতিক দল করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে। এই টাকাটা যখনই রাজনৈতিক দল গঠন করছে, টাকাটা কারা দেবে? তারা কালো টাকার মালিক, তারা দিবে। ওই সিদ্দিকুর রহমানের মতো লোকজন ওই বেতনের টাকা তাদের দিবে না, তো তারা নষ্ট হয়ে যাবে না? ইতিমধ্যে আপনার স্থানীয় সরকার দায়িত্বে যিনি আছেন তার পিএসকে বিদেশ দেওয়া নিষিদ্ধ, এর বন্ধ করে দিয়েছে। কেন? দুর্নীতির কারণে। কয়দিনের সৃষ্টি। এবং এই ঘটনার জন্য টোটালি প্রধান উপদেষ্টা দায়ী। উনি প্রথমে বললেন ছাত্রদের দ্বারা আমরা অ্যাপয়েন্টেড। আরে
আন্দোলন করলাম, সব মানুষ আন্দোলন, সবাই মিলে আন্দোলন, ছাত্র উন্নয়নকে অ্যাপয়েন্ট করি, ভালো কথা। আবার বিদেশে গিয়ে বললেন এই যে মাস্টার মাইন্ড দুইজন, সমস্ত রাজনৈতিক নেতাদের বুকের উপর পদাঘাত করলেন উনি, আন্দোলন সংগ্রাম জীবন দান সব বৃথা করে দিলেন। আবার প্যারিসে গিয়ে বললেন এই ছাত্রদের দল করতো না, এরা দেশ জাতিকে গাইড করতে পারতো, এরা একটা ওই হিসাব করে যেমন সোজা হয়ে মানুষকে চলার জন্য তারা একটা অবস্থান নিয়ে থাকতে পারতো একটা পর্যায় পর্যন্ত, এদেরকে দেবেন তো দল করো। ওরা বলেছে আমরা দল করবো, আমরা একটা দল করি, আমরা কীভাবে চালাবো, কীভাবে করবো, না তোমাদের মানুষ চেনে, এই করে এই ছেলেদেরকে দিয়ে ওরা একবার এক কথা বলতেছে, আরেকবার এক কথা, একবার বিএনপির সাথে লাগতেছে, আবার এমন কথা বলতেছে, একবার বলছে নির্বাচন হবে না, একবার বলছে স্থানীয় আগে হতে হবে, আবার বলছে কি গণপরিষদ নির্বাচন আগে হতে হবে, আবার বলছে নির্বাচন কথা মুখে আনা যাবে না, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, সেনাবাহিনী সম্বন্ধে কথা বলে যাচ্ছে। হ্যাঁ, কোন জায়গায় গেলাম আমরা? একজন আগে এখন এই বিদেশে কিছু আছে এদের উস্কানিতে সেনাবাহিনী প্রধানকে বলে হারাম দাদা, রাষ্ট্রপতিকে বলে শোরের বাচ্চা, কুত্তার বাচ্চা। এটা কি কি এটা? এই বাংলাদেশ আজকে শাহবাগে যা হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা কথা হলো একটা? যে কোনো লোক যা যে কোনো বলছে 100 বছর থাকে। আবার আজকে এক বেহুদা সে আবার বলছে নির্বাচন ঠেকাতে প্রথম শহীদ হবো আমি। আরে নির্বাচন ঠেকানোর জন্য প্রথম শহীদ হবো আমি, এই সমস্ত কোথা থেকে আসতেছে? এগুলো হয় কোনোদিন? ষড়যন্ত্র হিসেবে দেখছেন? ষড়যন্ত্র না, এইগুলো তো টোটালি উনি সৃষ্টি করছেন। তো উনি কেন ঘোষণা দিলেন? উনি এই রাজনৈতিক দলগুলোর কথা বলতে পারতেন, কথা বলে তারপর তারা হ্যাঁ আমি দেশ চালাতে পারছি না, আমি আমার মতো করে করতে পারছি না, আমি বিরক্ত হচ্ছি, রাজনৈতিক দলের সমাধান দিতেন। ওপেন বলার কি দরকার, আমি থাকবো না, থাকতে পারবো না, একে ছেলে খেলা। আজকে যে সংকট আজকে বসেছে, পরিষ্কার বক্তব্য, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ আমরা চাই না, তবে যে 3 জন উপদেষ্টা বিতর্কিত তাদের পদত্যাগ অবশ্যই আমরা চাই। তারা যেমন চেয়েছে, আসিফ নজরুলের পদত্যাগ চেয়েছে, হ্যাঁ আসিফ নজরুল বিতর্কিত। অর্থ পরিকল্পনা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে এনসিপি। অর্থ উপদেষ্টা ভদ্রলোক, একটা ভদ্রলোক মানুষ, শিক্ষা উপদেষ্টা একটা ভদ্রলোক মানুষ। আসিফ নজরুল নিয়ে অনেক কথা হতে পারে, কিন্তু ভুলে গেছে যখন হারুন ধরে নিয়ে আসলে ডিবি অফিসে, তারা যখন 6 জন মুসলেকা দিল, ভয়ে হোক, আত্মসম্মান করে হোক, জীবনের বিনিময় হোক, ভয়ের কারণে হোক, বলে আমরা আন্দোলন করবো না, সরকার পতনের সাথে আমরা নাই, এই সমস্ত ভাঙচুর অগ্নিসংযোগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যারা করছে তাই তাদের। সেদিন আমাদের ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের উকিলের না বেরোতো, আর এই আসিফ নজরুল ঢাকা বিষয়ে না বেরোতো, অনেকেই বেরোতো। আসিফ নজরুল, সিদ্দিকুর রহমানের সাথে আসিফ নজরুল ছিল, জাহাঙ্গীর বিষয় না নামতো, এই 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না নামতো, আর আমাদের মাহবুবুদ্দিন খোকন আইনজীবী না নামতো, আন্দোলন তো আবার ঘরে ঢুকে গেছিল। ধন্যবাদ জানাচ্ছি আসিফ নজরুলের পদত্যাগ চাচ্ছে তারা। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান। এই যে পাল্টাপাল্টি উপদেষ্টাদের পদত্যাগ দাবি, সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন, সব মিলিয়ে আসলে রাজনীতির মেরুকরণটা কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং হাবিব ভাইকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন। আসলে একটা ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিমের পতন, একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নোবেল বিজয়ী, যাকে নিয়ে আমরা গর্ব করি, এই সরকারের 9 মাস অতিক্রম হতেই বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং এটা জাতিকে হতাশ করছে, এতে কোনো সন্দেহ নেই। আপনি বিশেষ করে গত 48 ঘন্টায় বাংলাদেশে, আপনি একটু আগে যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টার একটা উপদেষ্টা পরিষদের বৈঠকে তার যে পদত্যাগ করার কথা তিনি যেভাবেই হোক উচ্চারণ করেছেন, এবং সেটি যখন মিডিয়াতে এসেছে, সেটি আমাদের দেশের যারা এই ফ্যাসিস্ট রেজিমের পর একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সামনের দিকে এগুচ্ছেন, নানা সংকটের মধ্য দিয়েও এখনো যারা স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটা একটা বড় রকমের, মানে বলবো যে একটা বড় রকমের ধাক্কাই মনে হয়েছিল আমাদের কাছে, যে এই ধরনের বক্তব্য কেন আসবে। এরপর দেখেন যে আমরা পরবর্তীতে আশ্বস্ত হলাম, প্রেস উইং থেকে বলা হলো যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। ফয়েজ আহমেদ তিনি একটা ফেসবুক পোস্টও দিয়েছিলেন, পরবর্তীতে এটা আবার ডিলিট করা হয়েছে। আর আজকে আবার উপদেষ্টা পরিষদের একনেকের বৈঠকের পর যে অনির্ধারিত বৈঠক, সেই বৈঠকের পর একটা বিবৃতিও আসছে, এবং সেই বিবৃতিতেও বলা হয়েছে যে আমরা যদি উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের দায়িত্ব পালনে অপারগ হই,
তাহলে আমরা সেটা জনসমক্ষে প্রকাশ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আমার কাছে ব্যক্তিগতভাবে এই ধরনের বক্তব্যগুলো এগুলো আমার কাছে কাঙ্ক্ষিত মনে হয় না। উপদেষ্টা পরিষদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারের দায়িত্বভার গ্রহণ করেছেন, সেই সরকার, পৃথিবীতে কোনো সরকার একেবারে নিরঙ্কুশভাবে জনসমর্থন নিয়ে সরকার পরিচালিত হয় তা না। সরকারের সমালোচনা থাকে কর্মকাণ্ডের, হচ্ছে যে দায়িত্ব তাদের দেওয়া হয়েছে তাতে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। প্রতিবন্ধকতা আসলে সৃষ্টি করছে, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং ওনারা বলেছেন যে স্বৈরাচারের দোসর, আজকে তাদের যে বিবৃতিটা হয়েছে সেই দোসরদের একটা ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রের কথাও এখানে তারা ইঙ্গিত করেছেন। এবং এই বিদেশি ষড়যন্ত্র বলতে তারা কি বুঝিয়েছেন, বা পতিত স্বৈরাচারের পুনঃপ্রতিষ্ঠার একটা ষড়যন্ত্রকে এরকম ভাবে এটা বলা হয়েছে। এর মধ্যে দিয়ে কি মিন করেছেন সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। তবে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিটি অনাকাঙ্ক্ষিত। তবে আসার কথা হচ্ছে যে আপাত দৃষ্টিতে আমরা যেটি মনে করছিলাম এবং এটি খুবই স্পষ্টও হচ্ছিল মানুষের কাছে, যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের ক্রমদূরত্ব বৃদ্ধি পাচ্ছে। এবং গত কয়েকদিনে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, যমুনা অবরোধ, তারপরে শাহবাগে অবস্থান, এরপরে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এনসিপি কর্তৃক বিএনপির নেতৃত্বের উপর মানে এক ধরনের দোষারোপ, আবার পাল্টা দোষারোপের রাজনীতি, উপদেষ্টা মাহফুজ কর্তৃক জামাতের সাথে বিতর্ক, সবকিছু মিলিয়ে আপনার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এক ধরনের তৈরি হয়েছে। এবং এইটার ফল হিসাবেই আমরা কতগুলো প্রতিক্রিয়া গত 2 দিনের রাজনীতিতে দেখছি। তবে আমি ব্যক্তিগতভাবে আজকে কিছুটা আশাবাদী হয়েছি এই অর্থে যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ শুরু হয়েছে। ইতিমধ্যেই আমি এখানে প্রবেশ করার আগেই বিএনপির সাথে আলোচনা শেষ হয়েছে, জামাতের সাথে হয়তো আলোচনা চলছিল, ইতিমধ্যেই হয়তো শেষ হয়েছে, এবং এনসিপির সাথে আলোচনা শুরু হবে। এই আলোচনা এইগুলো কিন্তু একটা ইতিবাচক, কেননা এক আলোচনাতেই সবকিছু সমাধান হয়ে যাবে তা না। আপনি বলছেন যে বিএনপি অনড় অবস্থানে আছে, উপদেষ্টাদের, বিএনপি আজকে তারা সরকারের কাছে একটা লিখিত প্রস্তাবনাও দিয়েছে। আমরা জানি না লিখিত প্রস্তাবনাতে কি। বিএনপি বলছে যে আমরা জানতাম না কি বিষয়ে আলোচনা হবে, সেই জন্য আমরা অনুমান নির্ভর কতগুলো বিষয় নিয়ে প্রস্তাবনা উপস্থাপন করেছি এবং প্রধান উপদেষ্টা সেগুলো শুনেছেন, তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য কিছু বলেন নাই। আমরা একটা জিনিস যেটা লক্ষ্য করেছি যে বিএনপি প্রথম থেকেই যেটা বলছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। বিএনপি 3টা কথা আজকে স্পষ্ট করে মানে সাংবাদিক সম্মেলনে এসে তারা উপদেষ্টার সাথে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক থেকে এসে বলেছেন যে তাদের দাবি হচ্ছে 3টা, একটা হচ্ছে সংস্কার, বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তারা যেখানে যেটি বলছে যে এই 3টাই সমান তালে, এই 3টার প্রস্তুতি, সংস্কার চলবে, বিচার কার্যক্রম চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে, এবং এই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তারা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। এই রোডম্যাপটা কেন এত অনড় তারা এই অবস্থানে, এইটা যতটুকু না সরকারের কাছ থেকে অস্পষ্টতা, তার চেয়েও যারা নিজেদেরকে সরকারের স্টেক হোল্ডার বলে মনে করেন, মানে অঘোষিতভাবে হলেও, একটু আগে যেটা বলছিলেন যে ছাত্রদের সংগঠন যেটা এনসিপি, এই এনসিপি নির্বাচন প্রসঙ্গে যে সমস্ত বক্তব্যগুলো রাখছে একটার পর একটা, এবং সর্বশেষ নির্বাচন কমিশন তারা যখন ঘেরাও করতে গেল সেখানেও তারা বলেছেন স্থানীয় সরকার নির্বাচনের আগে বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না, হতে দেয়া হবে না। আপনি ইসির পুনর্গঠনের দাবি জানিয়েছে, একই সাথে বলছে নির্বাচন হতে দেয়া হবে না। এখন এই ধরনের যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো যেহেতু একটু আগে যেটা বলছেন যে বাংলাদেশের মানুষের কম বেশি ধারণা যে এই ছাত্রদের সঙ্গে বা ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব পর্যায়ে আছে সরকারের সাথে তাদের একটা বোঝাপড়ার জায়গা হয়তো আছে, সেই সংগঠনটা যখন এই ধরনের বক্তব্য দেয় তখন কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংশয় তৈরি হয় এবং সেই সংশয়ের প্রতিক্রিয়া তারা তখন ব্যক্ত করে। বর্তমান বাস্তবতায় আমরা যেমনটি দেখছি যে 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিএনপি অনড় অবস্থানে রয়েছে, মানে আমরা অনড় অবস্থান আমরা কথাটা বলতে চাচ্ছি না। আমরা দেখছি যে 3 উপদেষ্টার পদত্যাগ, তাহলে কি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে যাচ্ছে? আমি সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শকদের সাথে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে আলোচনায় আমরা ছিলাম রাজনৈতিক দলগুলোর দাবির মুখে, তবে কি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে যাচ্ছে? দেখুন, এটা নিশ্চিত করে বলার কোনো অবকাশ নেই। আমরা পাল্টাপাল্টি অভিযোগ দেখতে পাচ্ছি। বিএনপির পক্ষ থেকে 3 জন উপদেষ্টার কথা বলা হচ্ছে, এনসিপির পক্ষ থেকেও সেই এক ধরনের উপদেষ্টাদের পদত্যাগের কথা বলা হচ্ছে। দাবি রাজনৈতিক দলগুলো করতে পারে, কিন্তু পরিশেষে কি হবে সেটা আমরা এখনো জানি না। হ্যাঁ, এটা এখনো জানি না।
তবে নির্বাচন আসতে আসতে পরিস্থিতি কি হয় এবং সেইখানে উপদেষ্টা পরিষদে পরিবর্তন, আবার নতুন সংযোজন বিয়োজন কি হবে, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করার সময় আসছে। তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আজকের যে বৈঠকটি হলো সেটাকে আমি খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই, এবং সেই বিবেচনার মধ্য দিয়ে আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি ইতিমধ্যেই, সেটি হচ্ছে আগামীকাল একটা সর্বদলীয় বৈঠক হবে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে সরকার এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যে অব্যাহত আলোচনা, এবং এই আলোচনার মধ্য দিয়ে যতদূর সমঝোতায় উপনীত হওয়ার মধ্য দিয়ে বিচার, সংস্কার এবং পরিশেষে নির্বাচন, যেটা আমরা সবার একটা বড় লক্ষ্য, যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য যে নির্বাচন, তো একেবারেই এর কোনো বিকল্প নেই। তো এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা অব্যাহত আলোচনা দরকার। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যে কোনো কারণেই হোক, আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু সরকারের যে ডায়ালগ শুরু হয়েছিল, মাঝখানে কিন্তু এটাতে ভাটা পড়েছে, এবং সেই ভাটাটার সুযোগ কেউ কেউ নিয়েছে কিনা আমরা জানি না। এবং আজকে মানব জমিনে একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টটার মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে সেইখানে যে পরিকল্পিতভাবে এখানে ইঙ্গিত করা হয়েছে যে উপদেষ্টা পরিষদের কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটু মানে কি বলবো, যে আড়ালে রেখে অন্য তাদের কোনো এজেন্ডা প্রকাশ করছেন, এই সংশয় কেউ কেউ প্রকাশ করছেন। এই সংশয় কি আপনার মধ্যে আছে কিনা হাবিবুর রহমান? হাবিব, সর্ষের ভেতরেই কি ভূত কিনা? সর্ষের ভেতরে ভূত কিনা, ভূত আর সর্ষে মিলেমিশেই তো সৃষ্টি হয়েছে। এখন ভূত করতে নতুন অল্প কোথা থেকে? যা কিছু তো এই সরকারই তো করেছে। ইউনূস সাহেবকে বাইপাস করে দেখে চালাতে চাই, সম্ভব? ওনার বাইরে আর কোনো ঠিকানা আছে? ডক্টর ইউনূসের বাইরে আর কোনো ঠিকানা আছে? নিজস্ব তো কিছু আছে, মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা আছে? নাই। অতএব ওনাকে বাইপাস করে করার কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। আমার কথা হলো যে আমাদের এই যে মধ্যে অনৈক্যতার সৃষ্টি কেন হলো, কারা করলো, কেন করতেছে, এই যে ভাষা তো এগুলো ঠিক না। এই স্থানীয় সরকার নির্বাচন হবে না, কি যে একটা আরেকটা নির্বাচন কি বলে, গণপরিষদ নির্বাচন আগে দেশের নির্বাচন কথা বলা যাবে না। সমস্ত সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়ার প্রশ্নই ওঠে না। প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক শেষেও কিন্তু নাহিদ ইসলাম জানিয়েছেন যে ইসি পুনর্গঠন করে যেন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হয়, এবং শেখ হাসিনার আমলে হওয়া সকল নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানিয়েছেন সিমি। কত কথাই তো বলবে তারা। শেখ হাসিনার আমলে হওয়া সকল নির্বাচন আপনারাও তো অবৈধ। আমরা তো শেখ হাসিনা নির্বাচন আমরা যেগুলো অংশগ্রহণ করিনি সেগুলো অবৈধ। আমরা সিটি কর্পোরেশন নির্বাচন অংশগ্রহণ করেছিলাম, সেটা অবৈধ হবে কেন? সিটি কর্পোরেশন নির্বাচন বৈধ, কিন্তু ফলাফল ঘোষণা, ফলাফল প্রকাশ অবৈধ। বৈধ নির্বাচনের ফলাফল তো শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার এটাকে সব নিতে দেয়নি। এর আগে নাহিদ ইসলাম বলেছে যে অবৈধ নির্বাচনের আসলে বৈধ ফলাফল তো আসলে কোনটা অবৈধ আর কোনটা বৈধ বোঝে, এই জ্ঞানটুকু আছে। নির্বাচন অবৈধ তখন হয় যখন একতরফা, যেমন 24 সালে এককভাবে করলো, 14 সালে এককভাবে করলো, সেটা অবৈধ। 18 সাল নির্বাচন করেছে, ওইটা অবৈধ না, ওইটা বৈধ। কিন্তু ফলাফল ঘোষণা করেছে দিনের ভোট রাতে করেছে, কিন্তু নির্বাচন বৈধ। ওটা পার্টিসিপেট নির্বাচন ছিল, ইনক্লুসিভ নির্বাচন ছিল। সিটি কর্পোরেশন নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন, আমি পার্টিসিপেট করেছিলাম। ওই নির্বাচন অবৈধ না, নির্বাচন ফলাফল ঘোষণা সেইটা বৈধ। আমি তো বুঝতে চাই হাবিবুর রহমান, হাবিব 18 সালের নির্বাচন আপনি বলছেন বৈধ, কিভাবে বৈধ? আবার আপনি বলছেন সেটা রাতে হয়েছে, রাতে হলে বৈধ কিভাবে হয়? নির্বাচন বৈধ, আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু ফলাফল যেভাবে নিয়েছে সেটা অবৈধ। নির্বাচন তো বৈধ, আমরা সবাই অংশগ্রহণ করেছিল, আমরা সবাই অংশগ্রহণ করেছি, কিন্তু ফলাফল যেভাবে কেড়ে নিয়ে গেছে সেটা অবৈধ। এশাকা নির্বাচন, তারপর চিরাং কি হলো? চিরাং ডক্টর সাদাত হোসেন, তো ওনাকে শপথ দেওয়া হলো কেন তাহলে? এই যে কথা, যারা নিজের সরকারের কোর্ট মানে না, সরকারের ইসিকে সিসিকে মানে না, বা নির্বাচন কমিশনকে মানে না, এ দেখছেন কোথাও? পৃথিবীর কোনো দেশে দেখছেন যে সরকারের থেকে, সরকারের অর্গানের সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত দেয়? এই যে এগুলো হলো বুঝার অভাব। এবং কিছু লোক, কালকে তো এই বিতর্ক আসছে, আমাকে কালকে একটা অনুষ্ঠানে বক্তব্য দিলাম, ভাই অবৈধ নির্বাচন, কে অবৈধ নির্বাচন করছে? আপনাকে নির্বাচন বৈধ, ফলাফল ঘোষণা করেছে সেটা ছিল অবৈধ। এই যে যেমন গুলাই ফেলে যে তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, বা কি বলে, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই পার্থক্যটা কেউ বলতে, এক কথায় পার্থক্য কেউ আজ পর্যন্ত বলতে পারছে?
সংজ্ঞাটি কি? সংজ্ঞা হলো তত্ত্বাবধায়ক সরকার একটা আইন দ্বারা বা সংসদে পাশ করে আইন দ্বারা গঠিত একটা সরকার, মানে একটা নাম বিধান, সেই বিধান সুনির্দিষ্ট 4 মাসের মধ্যে তাদের নির্বাচন দিতে হবে এবং তাদের কর্মকাণ্ড নির্বাচন কেন্দ্রিক এবং রুটিন ওয়ার্ক করবে, এর বাইরে অন্য কোনো দিকে তাদের চিন্তা ভাবনা করার সুযোগ নেই। নির্বাচনে কি বর্তমান রাজনৈতিক অঙ্গনের মূল সংকট কিনা যারা হাবিবুর রহমান হাবিব, সেই ব্যাখ্যাটা আপনার কাছ থেকে শুনতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আপনার কাছে আমি ফিরছি। মেয়াদ নাই, দেশপ্রতীকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। হাবিবুর রহমান হাবিব, যে আলোচনায় আমরা ছিলাম নির্বাচনের সময়সীমা নিয়ে, রাজনৈতিক অঙ্গনে জটিলতা তো আমরা অনেক দিন ধরেই দেখছি। এখনও রাজনৈতিক দলগুলোর তরফ থেকে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন অবস্থানও দেখছি। জামায়াতে ইসলামী আজ বৈঠক শেষে যেমনটি জানিয়েছে, সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না। তাহলে সমন্বয়টা আসলে কিভাবে হবে? তারা তো এক এক সময় এক কথা বলে। জামায়াতের আমির এক সময় বললেন যে রমজানের আগে নির্বাচন হতে হবে, আবার এক সময় বলে বসলেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, এখন আবার বলছেন সংস্কার করে তারপরে নির্বাচন করতে। তো কতদিন লাগবে সংস্কার করতে? বলুক যে সংস্কার, এই সংস্কার এবং তারপরে আছে বিচার। বিচার করতে কতদিন লাগবে, সংস্কার করতে কতদিন লাগবে, তার এক রোডম্যাপ দিক না কেন? আমাদের কথা তো পরিষ্কার, বিএনপি পরিষ্কার বলেছে নির্বাচনও হবে, সংস্কারও হবে, বিচারও হবে। সংস্কার তো চলমান পদ্ধতি। এই যে সংস্কার করলো স্থানীয় সরকার মন্ত্রণালয়, যে স্থানীয় সরকার বিষয়ক যে সংস্কার কমিশন ডক্টর তোফায়েল আহমেদ করলো, ওই সংস্কার তো আমি একদম করে ডাস্টবিনে ফেলে দিয়েছি। উনি কি একটা অবাস্তব জিনিস নিয়ে আসলেন যে সরকারি চাকরি বেসরকারি চাকরি যারা করেন তারা মেম্বার ইলেকশন করতে পারবেন, কাউন্সিলর নির্বাচন করতে পারবেন, আর তাদের ভোট দিয়ে মেয়র নির্বাচিত হবে, চেয়ারম্যান নির্বাচিত হবে। সেই আইয়ুব খানের 60 বছর আগে সে আগে মৌলিক গ্রন্থটা নিয়ে গেলেন, পাকিস্তানের ভূত ওনার ঘাড়ির উপর চাপছে। তো এইরকম সংস্কার, ন্যায় সংস্কার আমরা মানবো? নারী সংস্কার কমিশন একটা করলো, ওই দেশে তো আগুন জ্বলাই দিল। এইগুলি তো তাদের দায়িত্ব না। এখন তারা একটা স্বল্পকালের সময় আছে, যত তাদের পারে কিছু কিছু সংস্কার আছে সেগুলো করে একটা নির্বাচন থেকে যাওয়া দরকার এবং বিচার কাজও চলবে। আজ 9 মাস পার হয়ে গেল, কয়টা বিচার আওতায় নিয়ে আসছে? কয়টা কাজ? একটা কাজ দেখেন, একজন ব্যাংকের যে টাকা যা লুট করে নিয়ে গেছে 5,000, তার কি টাকা নিয়ে আসতে পারছে? একজন লুটারকে গ্রেপ্তার করতে পারছে না? কি ব্যবস্থা করতে পারছে? 10 মাস তো 9 মাস তো পার হয়ে গেল, তো কত বছর লাগবে? এই যে এক এক সময় এক এক কথা বলছে, মালিক হয়ে গেছে কেউ, মালিক একজন মালিক, যে এই নির্বাচন আগে নির্বাচন হতে পারবে না, এই নির্বাচন পারবে না। এত কি মালিকানা তাদের আছে? আছে, সবার মালিকানা এখানে, কারোর 8 আনা, কারোর 4 আনা, কারোর 2 আনা, কিন্তু মালিকানা বিহীন তো কেন? তো সেই রাজনৈতিক দলগুলো যদি ছাড় দেবার মানসিকতা তৈরি না হয়, তাহলে আমরা কি সমাধান সূত্রে পৌঁছাতে পারবো? ডক্টর সিদ্দিকুর রহমান খান এই বিষয়ে কি বছরের পর বছর নির্বাচন করবে না, এটা কি ছাড় দেওয়া জিনিস? এটা কি ছেলে খেলা নাকি মামার বাড়ি আব্দুল? এটা কোন প্রশ্নটা আপনি বলছেন? এই যে রাজনৈতিক দলগুলো এখন আমরা দেখছি যে নিজ নিজ অবস্থানে অনর অবস্থান। আমি অনর রাজনীতিতে কোনো শেষ বলে কথা নাই। আজকে যে অনর অবস্থান, পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কালকে সেই অন্য অবস্থান হতে পারে। আমরা তো জামাতে ইসলামীকে একসময় বলতে শুনেছিলাম, জামাতে ইসলামের আমির বলেছিলেন যে আওয়ামী লীগকে আমরা মানে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু তারা কি সেই অবস্থানে আছেন? অন্য পরিবেশ, অন্য অবস্থানে নিয়েছেন। রাজনীতিতে আমরা কাউকে বলছি না যে একেবারে অনর অবস্থানে আছেন, তারা তাদের অবস্থান ব্যক্ত করছেন, অন্য রাজনৈতিক দলগুলো অবস্থান ব্যক্ত করছেন। সরকারের দায়িত্ব হবে এগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করা এবং সরকারকেই সেইখানে সমন্বয় সাধনের মূল ভূমিকাটা পালন করতে হবে। আজকে যে আলোচনাগুলো হয়েছে পৃথক পৃথকভাবে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। আগামীকাল সর্বদলীয় বৈঠক যদি হয় সেখানে সব রাজনৈতিক দল বসে কথা বলবেন। ইভেন আমরা মনে করি যে সরকারের বাইরেও প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যেও মানে আলোচনা করতে হবে। আমরা প্রশ্ন যে সরকার যদি আসলে সমন্বয় করে সেখানে রাজনৈতিক দলগুলো যে আপত্তি জানাবে না, সেই নিশ্চয়তা কি আছে? না না, আমরা রাজনৈতিক দলগুলো দেশের মানুষের জন্যই রাজনীতি করে, ফলে এই রাজনীতি যদি করে তারা তো একেবারে না মেনে তো এই সমস্যার সমাধান হবে না। আমার ধারণা যদি অব্যাহত আলোচনা থাকে এবং সেই আলোচনার মধ্য দিয়ে সবার মধ্যে যদি একটা সমঝোতামূলক মনোভাব নিয়ে নিজের জায়গাটা একেবারে তালগাছটা আমার এইরকম জায়গা না, যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি তারা
গুরুত্ব উপলব্ধি করে এই দেশে যে একটা ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি এবং এটা রাজনৈতিক দলগুলোর একটা দায়বদ্ধতা আছে, সরকারেরও দায়বদ্ধতা আছে। হাবিবুর রহমান হাবিব, আপনাকে শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।